হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেটা খুবই মজাদার এবং ইন্টারেস্টিং গল্প হতে চলেছে। তো দেরি না করে চলো গল্প শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, কানের মধ্যে হেডফোন লাগিয়ে হাতের কাছে একটু রুমাল বা টিস্যু রেখে দিও, তোমাদের বেশ কাজে আসবে। আর পুরো গল্পটি শোনার আমন্ত্রণ রইল, কেননা পুরো গল্প যদি না শোনো গল্পের মজাই বুঝতে পারবে না। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, আমার নাম পাপিয়া। আমি গ্রামে বসবাস করি। আমার স্বামী একজন দিনমজুর, সে শহরে থেকে রিক্সা চালান। আমি আর আমার বিধবা শাশুড়ি বাড়িতে থাকি। আমাদের ঘরটা গ্রামে, ঠিক সড়ক থেকে বেশ কিছুটা ভিতরে একটি একটি বাড়ি, যেখানে আশেপাশে বসতি বেশ দূরে দূরে এক একটা বাড়ি। যাই হোক, আমাদের খুবই কষ্টের সংসার। আমরা যেমন আয় তেমন খাই, এভাবেই চলছিল ধুকে ধুকে করে আমাদের সংসার। স্বামীর সঙ্গে আলাপ হলো যে যদি একটু গরু ছাগল কিনতে পারতাম, লালন পালন করে সংসারে বেশ উন্নতি করা যেত। তুমি কি বলো? স্বামী আমায় উত্তরে বললেন, কিভাবে করব বলো, গরুর দাম তো অনেক টাকা। আমি বললাম, হ্যাঁ অনেক টাকা তো, একত্র করতেও পারবো না, তাহলে কি কিনতেও পারবো না? আমার স্বামী হুট করে আমাকে বলল, ও হ্যাঁ শোনো, কিস্তির কিছু টাকা নেওয়া যাক, সেখান থেকে আমরা গরু এককালীন কিনে আনবো, তারপরে না হয় আমি শহরে রিক্সা চালিয়ে চালিয়ে সে কিস্তি পরিশোধ করব। স্বামীর এমন কথা শুনে আমার শাশুড়ি মা বলল, বুদ্ধিটা একেবারে খারাপ হয় না, ভেঙে ভেঙে কিস্তি দেব, তাতে করে কিস্তি শোধ হয়ে যাবে আর আমাদের বাড়িতে গরু ছাগলও আসবে। বুদ্ধিটা খারাপ না, ভালোই, কিন্তু তুই কিস্তি চালাতে পারবি তো? আমার স্বামী বলল, হ্যাঁ মা পারবো। আমি বললাম, বুঝো কিন্তু, দেখো আমাদের গরিবখানা সংসার, এমনি ডাল আনতে নুন থাকে না, নুন আনতে চাল থাকে না। এভাবে যদি কিস্তি না দিতে পারি হুটহাট করে, তখন কিস্তির যে লোকজন তারা তো খুবই ড্যান্ডরাস হয়। তখন আমার স্বামী বলল, ঠিক একটা বুদ্ধি হয়ে যাবে। এই কথা বলে পরের দিন সোমবার ছিল। তো সোমবারের দিন আমরা আমাদের গায়ে ওই কিস্তির ঘরের ম্যানেজার, মাঠকর্মী সবাই আসতেন। সেখানে মোটামুটি আমরা তিনজনই উপস্থিত হলাম। হওয়ার পরে একটা লোনের বিষয়ে তাদের সঙ্গে আলাপ করলাম। সেই ম্যানেজারের নাম ছিল আলভি। আলভির সঙ্গে আমরা আলাপ করলাম। ফার্স্টে মাঠকর্মীর সঙ্গেই করি, তারপরে সে আমাকে আলভির কাছে নিয়ে গেল। আলভির সঙ্গে কথা হলো। আমার স্বামীও আমাকে সবাইকে জিজ্ঞাসা করলো যে আমরা টাকা নিয়ে কি করব। আমরা বিস্তারিত ঘটনা খুলে বললাম। তারপরে বলল, কিছু টাকা জমা করতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, অথচ কাছে কোনোই টাকা ছিল না। তারপরে পরের সপ্তাহে যখন যাওয়ার কথা, তারপরে আমরা সেই টাকা মোটামুটি একটু জোগাড় করে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর তারা আমাদেরকে মোটামুটি ফার্স্ট টাইম 30,000 টাকাই লোন দিবে, এর বেশি আর দেবেন না। তো 30,000 টাকা দেওয়ার জন্য তারা 6,000 টাকা ডিমান্ড রেখেছে। মাসে মাসে নাকি এক্সট্রা করে আরও 500 টাকা রাখতে হবে, সেটাকে নাকি ডিপিএস বলে। যাই হোক বন্ধুরা, ফাইনালি 6,000 টাকা ম্যানেজ করে লোন প্রস্তাব করিয়ে দিলাম। তারপরে আমাদের লোনটাও হয়ে গেল। 30,000 টাকা হাতের মুঠোয় পেয়ে আমার স্বামী চলে গেল হাটে। হাট থেকে বেশ সুন্দর একটা গরু কিনে আনলো, বাছুর গরু। সে গরুটা ছিল গাই গরু। তো বন্ধুরা, কিছু টাকা বেঁচে গেল, কারণ গরুটা মাত্র 25,000 টাকা দিয়েই কিনেছিল। আর 5,000 টাকা থাকে, 4,500 টাকা দিয়ে একটি ছাগলও এনে দিয়েছিল, ছোট বাচ্চা আনায় আমি খুবই খুশি হয়ে যাই। আমার শাশুড়ি বলে, যাক, আমিও কাজ ছাড়া মানুষ, সারাদিন বেশ ঘাস ঘুষ এনে সুন্দর করে করে এই গরু ছাগল লালন পালন করতে পারবো। তো গরু ছাগল সবটা এনে দিয়ে স্বামী খুব সুন্দরভাবে 2 দিন বাড়িতে থেকেই শহরের উদ্দেশ্যে রওনা হয়। এসে খুবই কষ্ট ধষ্ট করে প্রথম কিস্তিটা আমরা দিলাম। দেওয়ার পরে গরুকেও তো খাবার খাওয়া লাগে, আমাদেরও সংসার চালাতে হয়। অন্যদিকে আমার স্বামী শহরে চলে গেল, সে খেয়ে পড়ে থেকে তারপরে না বাড়ি টাকা পাঠাবে।
যাই হোক, এভাবে বেশ কয়েকটা 8টা কিস্তি পর্যন্ত আমরা খুব ভালোভাবেই দিলাম। পরবর্তীতে আমার স্বামী আমাকে ওই সিটিজেন ফোনে করে বললেন যে শোনো, আমার না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা পা ভেঙে গেছে, জানি না কবে আর রুজি করতে পারবো। আমি বিষয়টা কিস্তিওয়ালারা যখন কিস্তির জন্য আসলো তখন ওদেরকে খুলে বললাম, কিন্তু ওরা আমায় যে কথা বলল তা শুনে আমার তো কি আর বলবো, স্তব্ধ হয়ে গেছি আমি। কি করব এখন, কিছু তো দিশা পাচ্ছি না, কারণ যে কোনো পরিস্থিতিতে কিস্তি দিতেই হবে। আমি ম্যানেজার সঙ্গে কোনোভাবেই দেখা করছিলাম না। মাঠকর্মীকে প্রায় 3 সপ্তাহ ঘোরালাম। ঘোরানোর পরে আলভি স্যার নিজেই বাড়িতে আসলো। আসার পর বলছে, আপনাদের কি টাকা এই জন্যই দেওয়া হয়েছিল যে আপনারা এত ঘোরাবেন? আপনার স্বামীর হাত ভেঙেছে না পা ভেঙেছে না দুনিয়া থেকেই বিদায় হয়ে গেছে, সেটা আমাদের এনজিও কখনোই দেখবেন না। আপনাকে কিস্তি দিতে হবে। তখন আমি খুবই কাকুতি মিনতি করে বললাম, আসলে দিতে পারলে কি আর বসে থাকতাম? আপনিই বলুন, এতদিন তো খুব সুন্দর করেই চালালাম, এখন তো আর পারছি না, দয়া করে আমার দিকে একটু দেখেন। আমি যখনই বললাম দয়া করে আমার দিকে দেখেন, তখন সে আমাকে তার ফোন নাম্বারটা দিলেন এবং আমারটা তার কাছে তো আছেনি। বলল আমায় ফোন দিবে, দেখার কথা বলেছ, অবশ্যই দেখব। এই বলে সে ওখান থেকে প্রস্থান করলো। করার পর সে বিকাল হয়নি, ফোন তো আমি দিইনি, সে নিজেই দিল ফোন আমায়। দেওয়ার পরে বলল, তুমি বলেছ তোমার দিকে দেখতে, আমি অবশ্যই তোমার দিকে দেখতে চাই। আমি বললাম, হ্যাঁ, দেখলে একটু ভালোই হয়, আমাকে যদি আরেকটু সময় দিতেন আমি টাকা ঠিক পরিশোধ করে দিতাম। আমার স্বামীর পাটা ভালো হতে বেশ কিছুদিন সময় লাগবে আরও। বলল, না না, ওসব না, আমি তোমাকেই দেখব, বিনিময়ে তোমার কিস্তিগুলো আমি পরিশোধ করে দেব। তুমি বাড়িতে খুব সুন্দর করে গা গোসল হয়ে রেডি হয়ে থাকো, আমি কালকে তোমাদের বাড়িতে আসব। সে আমাকে জিজ্ঞাসা করছিল, তোমার শাশুড়ি মা কখন বাড়িতে থাকে আর তুমি কী কী করো? আমি বিস্তারিত খুলে বললাম। তো আমার একান্ত টাইমটাকেই সে বেছে নিল। তারপরের দিন আমি তার কথা মতো খুব সুন্দর করেই বসেছিলাম বাড়িতে। আমি তো এমনিতেও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই থাকতাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বন্ধুরা। যাই হোক, এভাবেই পরের দিন হয়ে গেল, আলভি স্যার আসলেন আমাদের বাড়িতে। আমাদের ছিল একটা টিনের ঘর, চারিদিকেই ফুটো ফাটা ছিল। কী করব, যাদের নুন আনতে পান্তা ফুরায় তারা আবার ভালো ঘর কোত্থেকে করবে? এভাবেই চলছিল প্রতিটা দিন। আলভি স্যার আসার পরে দেখলাম বেশ কিছু খাবার দাবার নিয়ে এসেছে। আমি দেখে তো খুশিতে আত্মহারা। আরে বাহ, খুব ভালো তো। তারপরে বলল, ঘরে চলো, তোমাদের ঘরেই বসবো। তারপরে ঘরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর সে খাবারগুলো আমার হাতে দিল আর আমাকে বলল, দরজাটা লাগিয়ে আসো, আমি যেখানে এসেছি তা যাতে কেউ না বুঝতে পারে। আমি বললাম, কেন? বলল, সিক্রেট। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, গ্রামের লোকজন দেখলে কি বলবে? তখন আমাকে বলল, এই জন্যই তো দরজা লাগাতে বলেছি। আমি দরজা লাগিয়ে দিলাম। তারপরে আমি এসে আমার খাটেরটার উপরে বসলাম। আলভি স্যারও বসলেন। বসার পরে বলছে, শোনো, স্বার্থ ছাড়া জীবনে কেউ কারো চুল পরিমাণও উপকার করেন না। আমি যে তোমার কিস্তিটা শোধ করে দেব, বিনিময়ে তো তোমাকে কিছু করতে হবে আমার জন্য। আমি বললাম, কি করব বলেন, আমি সব করার জন্য প্রস্তুত। বলল, হ্যাঁ, সেজন্যই তো এসেছি, তাহলে এই নাও। দেখলাম যে খাবারের মধ্যে অনেক ফল ফ্রুট ছিল। সে খুব সুন্দর সুন্দর ফল টল বের করে আমার সামনে দিল। আমি বললাম, এখন খাওয়ার মুড নেই। বলল, একটা খেয়ে নাও, ভালো লাগবে। তার কথা ফেলতে না পেরে মোটামুটি একটু খেয়েই নিলাম। খাওয়ার পরে বলল, তেমন কিছু না, তোমার বাড়িটা আজ আমি খুব সুন্দর করে পরিষ্কার করে দেব, বিনিময়ে আমি তোমার কিস্তি শোধ করব। আমি বিষয়টা বুঝতে পারি, কিন্তু কোনো উপায় ছিল না। তারপরে সে আমাকে বলল, ঠিক আছে চলো, এবার বাড়ি পরিষ্কার করার কাজটা শুরুই করা যাক। তারপরে খুব সুন্দরভাবে সে ধীরে 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 ওয়াল থেকে শুরু করে প্রথমে ওয়ালে ঝুলে থাকা সেই সুন্দর সুন্দর শোপিস লকেট দুটোকে
খুব দারুণভাবে পরিষ্কার করতে লাগলো। এমনভাবে পরিষ্কার করতে লাগলো যে কেউ তার এই কাজে মুগ্ধ হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, ওয়ালের সেই লকেট পরিষ্কার করতে করতে ওয়ালের চারদিকটাতে সে ঘুরিয়ে 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 এত সুন্দর করে মেজে মেজে ঘষে ডলে ডলে পরিষ্কার করলো, তার তোমাদের আমি কি করে বোঝাই। তাতে আমি অনেক অনেক খুশি হয়ে গেলাম। অন্যদিকে অফিসার আমাকে বলছে, তাহলে আর কি, আমার স্ট্যান্ডটাতেও না খুবই ময়লা জমেছে, তুমি দিবে পরিষ্কার করে। আমি সযত্নে তাতে লিকুইড ভিমবার ঢেলে খুবই সুন্দর করে একদম মেজে 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 পরিষ্কার করে দিলাম। তো বন্ধুরা, দেওয়ার পরে সে অনেক খুশি হয়ে গেল আমার এই কাজ দেখে। তারপরে বলল, এবার তো ফ্লোর পরিষ্কার করার দরকার। আমি বললাম, অবশ্যই, আর লুকাছুরি খেলে লাভ নেই, এখন তো হবেই। যাই হোক, আমরা খুব সুন্দর করেই ফ্লোর পরিষ্কার করার কাজটা শুরু করেছি। আমিও সাহায্য করছি নিচ থেকে, উনি তো উপর থেকে করছেনই। যাই হোক বন্ধুরা, খুব সুন্দর করে একে অপরকে আমাদের বাড়ি পরিষ্কার করা পরিচ্ছন্ন কাজে সাহায্য করছিলাম। আর একে অপরে খুবই খুবই সযত্নেই যত্ন সহকারে আমরা সমস্ত কাজ কমপ্লিট করি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। এমন সময় মানে কি বলবো, অভির স্টানটা খুবই খুবই সুন্দর ছিল। যেমন উঁচু লম্বা ছিল, তেমনি স্বাস্থ্যের দিক দিয়ে তাজা তুজা ছিল। এজন্য ঘর মোছাটা খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা, এই দৃশ্য যে আমার শাশুড়ি কখন থেকে দেখছিল তার আমি জানি না। হঠাৎ করেই সে ভেতর দিয়ে হাতটা ঢুকিয়ে ভাঙ্গা ঘর সিটকানিটা হুড়কোটা খুলে দিয়ে ঘরে ঢুকে পড়ল। ঢুকে সে নিজেও হুড়কোটা লাগিয়ে দিয়ে বলছে, ওমা, তোমরা একা একাই কি সবটা করতে চাও নাকি কাজ? আমাকেও একটু ভাগ দাও, আমিও একটু কাজ করতে চাই তোমাদের সঙ্গে। এই কথা শুনে আমি তো একবারে হতভম্ব হয়ে গেলাম। তারপরে অভি বলল, হ্যাঁ ঠিকই বলেছ, তিনজন মিলে কাজ করলে সমস্যা কম হবে এবং কাজটাও দ্রুত উঠে যাবে, ক্লান্তিটাও তেমন একটা হবে না। ঠিক আছে, চলো। তারপরে সে খুব সুন্দর করেই একটু একটু করে আমার শাশুড়ির ফ্লোরও মাজতে লাগলো, আর আমার রুমের ফ্লোরটাও মাজতে থাকলো। তো বন্ধুরা, এভাবেই বেশ 3টা মাস ধরেই অফিসার এসে আমাদের বাড়ি এইভাবে পরিষ্কার করতো। সঙ্গে তো আমরা ছিলামই। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ইউটিউবের অনেক কড়া নিয়ম থাকার কারণে গল্প খুলে বলা সম্ভব নয়, এজন্যই একটু ঘুরিয়ে বলছি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝে নিও। এরপর থেকেই অভির সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে যায়। অভি আমাকে উঠতে বসতে অনেক সাহায্য করে। তারপর আমার স্বামী 3 মাসের মাথায় আমায় ফোন করে বলে, এমনিতে তো ফোন সবসময় করতো, আমি তেমন কিছুই বলতাম না তাকে, কারণ সে অসুস্থ ছিলেন। তারপরে আমার কিস্তিটা পরিপূর্ণভাবে অভি পরিশোধ করে দিল। দেওয়ার পর আমার স্বামী আমায় বলল, আমি এখন মোটামুটি সুস্থ, 1 সপ্তাহ কামাই করে বাড়িতে আসতেছি। তারপরে 1 সপ্তাহ কামাই করে আমার স্বামী বাড়িতে আসলেন। আসার পর আমাকে জিজ্ঞাসা করলো, কিস্তি টিস্তি কীভাবে শোধ হলো। আমি বললাম, এই তো আমরা শাশুড়ি বউ মিলে লোকের বাড়ি কাজ করে করে শোধ করেছি, এ নিয়ে তোমাকে আর টেনশন করতে হবে না। অন্যদিকে আমার গরু আর ছাগলটি বেশ বড় হয়ে গেছে। আমার স্বামী আমার কাছে অনেক দুঃখ কষ্ট প্রকাশ করলেন। একা একা তার এখানে কতটা কষ্ট হয়েছিলেন, আর আমি এতই হতভাগা ছিলাম, স্বামীকে যে দেখতে আসবো সেটাও পারিনি। তার সেই চোখের পানি দেখে আমার বড্ড অনুশোচনা হলো। তারপর থেকে আমি অভিকে আর কোনো দিন বাড়িতে আসতে দিতাম না, আর ওর ওই লোনের টাকাটুকাও নিতাম না। আমরা আমাদের মতো ভালো হয়ে জীবনযাপন করতে লাগলাম, আর অভির মতো। তো প্রিয় বন্ধুরা, গল্প আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পের সাথে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। বাই বাই অ্যান্ড টেক